আমার মতো একজন সাংবাদিক তাকে কেন অতিথি হিসাবে নিয়ে আসা হলো বা তাকে আলোচনার জন্য কেন ডাকা হলো, হয়তো মনে মনে ভাবলাম যে শামসুল হুদা ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে তর্ক বিতর্ক হয়, হ্যাঁ, এবং ওনার সাথে আমরা কোনো কোনো জায়গায় আমাদের মতগুলো এক সূত্রে গাঁথা হয়, একই মত পোষণ করি, কখনো ভিন্ন মত পোষণ করি, সংস্কৃতি নিয়ে আলোচনা হয়, দেশ নিয়ে আলোচনা হয়। আমাদের একটা গ্রুপ আছে, প্যারেন্টস গ্রুপ। প্রতিদিন সকালে সবার আগে যে মুখটা দেখি আমরা, মানে আমার বাড়ির আমার কাছের মানুষের পর যে মানুষগুলোর সাথে দেখা হয় সেগুলো হচ্ছে যে আমাদের একটা গ্রুপ, প্যারেন্ট গ্রুপ। সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে আমাদের সেখানে একটা গাছতলায় আলোচনা হয়। তো সেখানেই হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, দেশ বিদেশ, রাজনীতি, সংস্কৃতি। তো সেখান থেকেই একটা হৃদ্যতা গড়ে ওঠা। একটা একটা জিনিস আমি মনে মনে ভাবলাম যে যখন আপনার দর্শনের সাথে, আপনার ভাবনার সাথে আরেকজনের ভাবনা মিলে যায়, সে আপনার কাছের লোক। যখন আপনার ভাবনার সাথে মেলে না, দূরে থাকে, চিন্তা চেতনার সাথে মেলে না, সে আপনার কাছের লোক না। যদি হয়তো সম্পর্কের দিকেও কাছে হলেও সেটা কিন্তু কাছের না। বিষয়টা হচ্ছে আজকের যে সুস্থ সংস্কৃতি চর্চায় সাংবাদিকদের ভূমিকা। আজকে আমাকে এখানে ডাকার আরেকটি কারণ হচ্ছে আমি সংস্কৃতি সাংবাদিক, অর্থাৎ সবচেয়ে এই অঙ্গনে অবহেলিত, যাকে মূল্যায়িত করা হয় না। ক্রাইম রিপোর্টারদের অনেক মূল্যায়ন করা হয় প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু যারা সাংস্কৃতিক বিট করে তাদেরকে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সেই বিটটাই অবহেলিত থাকে। কিন্তু আমরা যদি ভাবি যে সংস্কৃতি হচ্ছে আমার শেকড়, মাটি নামটা দেওয়া হয়েছে আজকে, যে মাটি শিল্পী গোষ্ঠীর এটা হচ্ছে যৌথভাবে আয়োজন করছে। তো মাটির নামটা নিয়েও আমার কাছে মনে হচ্ছিল যে মাটি হচ্ছে আমার শেকড়, সংস্কৃতি আমার শেকড়। সেই শেকড়কে যদি কেটে ফেলা হয়, একটা গাছ কিন্তু বাঁচে না। একটা সংস্কৃতিকে যদি বন্ধ করে দেওয়া হয় বা সংস্কৃতি চর্চাকে বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু সেই জাতিটা ধ্বংস হয়ে যায়। আমার খুব শঙ্কা লাগে যে আজ থেকে প্রায় 1.5 যুগ আগে সাংবাদিকতা, অর্থাৎ সাংবাদিকতা শুরু করেছি প্রায় 28 বছর হয়ে গেল, কিন্তু তার মধ্যে শুধু সাংস্কৃতিক সাংবাদিক বা সংস্কৃতি বিটের সাংবাদিক হিসেবে প্রায় 1.5 যুগ আমার পার হয়েছে। তো 1.5 যুগে আমরা যেভাবে শুরু করেছিলাম, যে চিন্তা চেতনা নিয়ে শুরু করেছিলাম, এখানে এসে এখন আমি একটু আতঙ্কিত। আতঙ্কিতের কারণে আমরা এই শিল্পকলাতেই দিয়ে আমাদের সাংবাদিকতা শুরু, সাংস্কৃতিক বিটে। তখন আমরা যারা কাজ করতাম তারা আমাদের আড্ডায় কথা উঠতো আমাদের সংস্কৃতি নিয়ে, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের নাচ নিয়ে, আমাদের গান নিয়ে, আমাদের ভাষা নিয়ে, আমার লোক সংস্কৃতি নিয়ে, এগুলো নিয়ে আলোচনা হতো। কিন্তু এখন নিউজগুলো আমরা সেভাবে করতাম, কিন্তু এখন সেইভাবে আড্ডাটাও হয় না। এবং ওইভাবে সাংবাদিকদের মধ্যে সেই যুথবদ্ধতাও আমরা দেখি না। এখন নতুন একটা আতঙ্কের নাম এসেছে, সেটা হচ্ছে ভিউ। আজকে এই অনুষ্ঠানে একটি ক্যামেরা মাত্র, দেখা যাচ্ছে 2টি ক্যামেরা এসেছে এখানে, কারণ এখানে সংস্কৃতি নিয়ে আলোচনা হচ্ছে। এটার কোনো বাণিজ্যিক ভ্যালু নেই, মানে বাণিজ্যিক এটার কোনো নেই। তো এই জন্য একটি মাত্র। এর আগে আমি একটা সেমিনার করলাম, সেখানে প্রায় 30 থেকে 35টা ক্যামেরা ছিল শুধু টেলিভিশনের, কারণ ওখানে একজন তারকা ছিল। তারকা থাকার কারণে ওখানে অনেক ক্যামেরা ছিল, ওখানে বাণিজ্য আছে। তো সব কিছু তো বাণিজ্য দিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। আমার আতঙ্ক লাগে কারণে যে আমরা আমার সন্তানকে কী শিক্ষা দিচ্ছি। আমি উদাহরণ দিই যে আমি সিলেটে, আমি সেই সংগঠক হিসেবেও কাজ করি, খেলাধুলার সাথে যুক্ত। সিলেটে যখন একটি দলকে নিয়ে আমি নাটক করাচ্ছিলাম, তখন আমি শিশুদের দেখলে একটু মিশি, মানে একটু আপন করি বা করি, তার সাথে একটু দুষ্টু করার চেষ্টা করি, তার সাথে মেশার চেষ্টা করি। তখন সিলেটের সেই শিশুটি আমাকে বললো, আপনি কি তা হিন্দু না মুসলমান? বললো যে আমি হচ্ছে মানুষ। এই কী তা করেন, মানুষ আবার কী তা? হ্যাঁ, আমি বললাম তো মানুষ বাবা। সেরকম আপনি হিন্দু না মুসলমান? কিন্তু আমার মানার সংখ্যাটা ওখানে যে আমি আমার সন্তানকে কী শিক্ষা দিচ্ছি। আমি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি হচ্ছে যে তুমি হচ্ছে মুসলমান,
আমি তো অবশ্যই মুসলমান বা আমি অবশ্যই হিন্দু। তার উপরেও কিন্তু একটা সত্য আছে যে আমি মানুষ। সেই শিক্ষাটাকে আমরা দিতে পারছি। আজকে সেই সংখ্যাটা আমার কাছে রয়ে যায় যে আমরা সংস্কৃতির সুস্থ ধারার সাথে, সুস্থ সংস্কৃতির কথা বলছি, যেটা যেখান থেকে শুরু হবে আমার পরিবার থেকে। আমার পরিবারটা কি সংস্কৃতির বিষয়গুলো বোঝে? সংস্কৃতি কী, সংস্কৃতি কেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এখানে। আজকে সংখ্যার বিষয় আরেকটা, যে শুধু সাংবাদিক হিসাবে যে আমরা এখন যে আমাদের ব্যর্থতার যেমন প্রচুর আছে, আত্মসমালোচনা আমি যদি করতে পারি। এখন হচ্ছে যে সাংবাদিকতা হচ্ছে, ভিউ বাণিজ্যের সাংবাদিকতা, আমি সত্যিকার অর্থে সাংবাদিক খুঁজে পাই না। যারা সাংস্কৃতিক বিটের সাংবাদিক করবে বা করবে, সেই সাংবাদিকতা খুঁজে পাই না। আমি হচ্ছে সবাইকে দেখি যে কেমন যেন হচ্ছে শুধু ভিউর দিকে ছুটছে, যে ভিউ বাণিজ্যের দিকে, যেখানে কেন আপনার এর জন্য সাংবাদিকরাও দায়ী না। এই যে প্রথমেই আজকে মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করছিলেন যে আমাদের যে টেলিভিশন আছে বা পত্রিকাগুলো আছে, কোনো গরিব মানুষের কিন্তু এই পত্রিকাগুলো না, সবগুলোই হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের, কোম্পানির, তাদের মুখপাত্র হিসেবে কাজ করছে। শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি কিন্তু পারপাস সার্ভ করছে। কী কী পারপাস সার্ভ করছে? কেউ হচ্ছে আমেরিকার পারপাস সার্ভ করছে, কেউ হচ্ছে মানে যেভাবেই বলি না কেন, ওটা গেলো ইন্টারন্যাশনাল। আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বাংলাদেশে আসি, প্রত্যেকটা কোম্পানির এক একটা করেই এই কোম্পানিগুলো কী হচ্ছে, তাদের পারপাস সার্ভ করছে, রাজনৈতিক পারপাস সার্ভ করছে, ব্যবসায়িক পারপাস সার্ভ করছে, কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু কোনো প্রতিষ্ঠানিক কাজ করছে না। সংখ্যার জায়গা যদি বলি যে 5ই আগস্টের পর হঠাৎ করে টেলিভিশন চ্যানেলগুলো কালচারাল বুলেটিন বন্ধ করে দিল, কোনোটাতেই চলবে না। আমরা গিয়ে হঠাৎ করে সাংবাদিকরা বললো, যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে এসেছে, কিন্তু তাদের তো এই মানে কালচারাল সাংবাদিকতা দিয়েই তাদের পেশাটা, অন্য পেশাতে তারা যেতে পারবে না, অন্য কোনো পিঠে যেতে পারবে না। সেখানে সবাই এসে যখন বললো, আমরা তখন প্রতিটা প্রতিষ্ঠানে গেলাম টেলিভিশনে, আবার বললাম জানা গেলে বন্ধ করা যাবে না। কাউকে বুঝিয়ে হলো, কোথাও কোথাও গিয়ে আমরা হচ্ছে দাবি নিয়ে গিয়েও হচ্ছে সেই বুলেটিনগুলো আবার নতুন করে চালু করলাম। কিন্তু এখানে গিয়ে চালু হলো ঠিকই, কিন্তু আগে যেভাবে আমরা সংস্কৃতি চর্চা করতাম বা যে সংস্কৃতির নিউজগুলো করতাম, সেখানে গিয়ে দেখা গেল যে না, এখানে কি একটা বাণিজ্য চলে গেল, যে ঠিক আছে যেখানে তোমার বাণিজ্য ভ্যালু আছে, যেখানে সেই নিউজগুলো হচ্ছে কভার হবে, যেখানে বাণিজ্যিক ভ্যালু নেই সেগুলো কভার হবে না। বাণিজ্যিক ভ্যালু কোথায় নেই? এখানে যদি একটা নাচের অনুষ্ঠান হয়, একটা যদি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হয়, একটা নজরুলসঙ্গীতের অনুষ্ঠান হয়, সেগুলোতে আমাদের ক্যামেরা আসে না। অথবা কোনো একটা মডেল একটা অকারেন্স করে ফেলেছে, সেইখানে কিন্তু ক্যামেরা পাঠিয়েছে, ওখানে ভিউ, এবং ওখান থেকে যে নিউজটা আসছে সেটা হচ্ছে নিউজ আকারও হয় না, ওটা কাট করে হচ্ছে সবগুলো পেজ, সোশ্যাল পেজ আছে, তাই না, টেলিভিশনেরও আছে, পত্রিকারও আছে। এবং মজার বিষয় হচ্ছে যে আমি আমার যে টিমটা আছে, আমি 71 টেলিভিশনের এন্টারটেনমেন্ট ইনচার্জ হিসেবে আছি, ডিপার্টমেন্ট হেড হিসেবে আছি। তো আমি টিমটাকে বড় করব, 6 জন আমি সাংবাদিক নেব। তো মানে যে কজন আছে আরও 6 জন নেব। সত্যি কথা, গত 3 মাসে 6 জন সাংবাদিক, মানে একজন সাংবাদিকও তো আমি পেলাম না, যেখানে হচ্ছে যারা হচ্ছে মানে নিউজগুলো লিখতে পারবে বা সেই সংস্কৃতিটা বোঝে বা জানে। সবাই হচ্ছে কি যে সোশ্যাল থেকে এসছে, তারা হচ্ছে ভিডিও ধারণ করতে পারে, কাটতে পারে এবং আপ করতে পারে। তো এইটা আমাদের ধন্যতা, আমাদের ব্যর্থতা ওখানে, যে আমরা যখন সাংবাদিকতা শুরু করি প্রায় 2 যুগ আগে, তখন থেকে কিন্তু আমাদের মানে এই জেনারেশনগুলো আমরা তৈরি করতে পারিনি। এটা একটা। আবার সফলতাও আছে, আমাদের বলে যে এটা তো আমাদের ব্যর্থতা, আমরা তৈরি করতে পারিনি। আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের শেকড়, যেটা আমাদের সংস্কৃতিকে, আমাদের গান, নাচ, এগুলোকে হঠাৎ করে কেন জানি এটার সাথে, ধর্মের সাথে সংঘর্ষ করে ফেললো একটা গোষ্ঠী। কি, গান গাওয়া যাবে না, কে বাউলরা হচ্ছে নাস্তিক, তাদেরকে রাখা যাবে না। কিন্তু এই যে একটি ধর্মান্ধ গোষ্ঠী বা দল বা যেটা বলি মতাদর্শের থেকে, তারা যখন এই ধরনের এক ধরনের পায়তারা শুরু করলো, তখন কিন্তু এই সাংবাদিকদের মধ্যে থেকে কিন্তু সেটা প্রতিবাদ হিসেবে হয়েছিল। তারা কিন্তু একটি জাগরণ তৈরি করেছে এবং সাধারণ মানুষকে বুঝিয়েছে যে এরা যারা করছে সেটা কিন্তু ঠিক না, এবং সেখান থেকে কিন্তু প্রতিবাদের স্বরূপ হয়েছে। সাম্প্রতিক বিউটি রানী পালের কথা হয়তো জানেন। আমি শান্তিনিকেতন স্টুডেন্ট, আমার মেঠোপথ, শান্তিনিকেতন মেঠো পথে পথে হেঁটেই আমার
একটা সময় জীবনে বড় সময়টা পার করেছি। তো আমি তো একটা পরিবেশ পেলেই তো আমি তো গলা ছেড়ে একটা গান গাইবই। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। সেখান থেকে আমার যে অবস্থান আছে সেটা কি নষ্ট হয়ে যাবে? বিটু পাল একটা পরিবেশ পেয়েছে, সেই পরিবেশ বা সেই প্রকৃতিকে সে হচ্ছে নিজের মনের মধ্যে নিয়েছে, এটা তো অনেক ভালো জিনিস। সেইটাকে যখন একটি গোষ্ঠী খুব নোংরাভাবে উপস্থাপন করে সাধারণ মানুষকে প্রায় বিশ্বাস করিয়েই ফেলেছিল যে এই শিক্ষিকা সবচেয়ে খারাপ, নষ্ট এবং শিক্ষক জাতির কলঙ্ক, এবং অনেক সেটা বিশ্বাস করেই ফেলেছিলাম আমরা অনেকেই। কিন্তু সেখান থেকে কিন্তু সাংবাদিকরাই কিন্তু বের করে নিয়ে আসলো যে না, ঘটনা যেভাবে প্রচার করা হয়েছে সেটা না, এটা উল্টো। এখন কিন্তু সেই বিটুরানির পাশে দেশের লাখ লাখ মানুষ, এটা কিন্তু সাংবাদিকদেরই অবদান। তাই এই যে সুস্থ সাংস্কৃতিক চর্চাতে যেমন আমরা সাংবাদিকতা তৈরি করতে পারছি না, আমাদের জন্য দায়বদ্ধতা রয়েছে, আমাদের সফলতা রয়েছে। এভাবে যদি আমরা প্রতিটা ক্ষেত্রে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে ওই শিশুটি যে বলতেছে আপনি কি তা হিন্দু না মুসলিম, তাকে কিন্তু তৈরি করতে পারবো যে সংস্কৃতি কী এবং একজন সংস্কৃতি একজন মানবিক মানুষ তৈরি করে। সত্যি কথা বলতে আমি যদি এই বিটে না কাজ করতাম বা এই সাংবাদিকতা না করতাম, আমি হয়তো বা বুঝতে পারতাম না আমার মধ্যে যে এখন যে মানবিকতার বিষয়গুলো কাজ করে, আমি আমার সন্তানকে যে বিষয়গুলো শেখাই সেগুলো হয়তো শেখাতে পারতাম না। আজকে দেখেন যে সংস্কৃতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, সংস্কৃতি কী হ্যান ত্যান অনেক কিছু হয়েছে, কিন্তু একটা বিষয় যে সংস্কৃতি আপনার মধ্যে একটা অসাম্প্রদায়িক চেতনায় আপনাদের মধ্যে যৌথবদ্ধতা তৈরি করছে। এখানে হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই। কিন্তু আমাদের সময় যত গড়িয়ে যাচ্ছে সেখান থেকে যে অপসংস্কৃতি বা একটি গোষ্ঠী সেগুলোকে ভাঙার চেষ্টা করছে, আমাদের যৌথবদ্ধতাকে ভাঙার চেষ্টা করছে। সেখান থেকে আমাদের সচেতন হতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু শুধু মুসলিমরা যুদ্ধ করে আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু জয়লাভ করেনি, সেখানে কিন্তু সবার অবদান আছে। আমাদের জুলাইয়ের আন্দোলনে কিন্তু সবার অবদান আছে। আমি যেমন সাংবাদিকতার দায় আছে, যারা সংস্কৃতি কর্মী আছে, এবং সংস্কৃতির নামে আমাদের একটি যারা গোষ্ঠী তারা কিন্তু এটাকে সংস্কৃতির নাম নিয়ে অপসংস্কৃতিও চর্চা করেছে। জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি যে আমি যখন ঘটনাগুলো ঘটলো, যে আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যে নাটক শানিত হচ্ছে শোষকেরা সাবধান, তাই না? তো যখন আমাদের এই ঘটনাগুলো ঘটলো, যখন অন্যায় হবে তখন সবার আগে তো সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসবে নাকি, না মুখ বন্ধ করে থাকবে? তো সেখানে যখন আমরা দেখলাম একটি গোষ্ঠী মুখ বন্ধ করে থাকছে, এটার অপপ্রচার করছে, আমি তো তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা তো শেখালেন আমাদের এই যখন অন্যায় হবে তখন তার প্রতিরোধ করতে হবে, কারা এগিয়ে আসবে? সবার আগে সংস্কৃতি কর্মীরা এগিয়ে। কিন্তু আপনারা উল্টো পথে হাঁটলেন কেন বা নীরব থাকছেন কেন? তার মানে সংস্কৃতিকে আপনারা বিক্রি করেছেন। আমার মনে হয় সংস্কৃতি কর্মীকে সবসময় দল মতের ঊর্ধ্বে থাকতে হবে। ভালোকে ভালো যেমন বলতে হবে, খারাপকে খারাপ বলার সৎ সাহস থাকতে হবে। তো যাই হোক, দায়বদ্ধতা আমাদেরও আছে, আমরা সেই দায়বদ্ধতা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। একটি ঘটনা যে ইদানিং খুব নোংরাভাবে আমার শেকড়কে, আমার বাউল গানকে, আমার এই বেড়ে ওঠা আমার লোকসংস্কৃতিকে এবং হচ্ছে যে এগুলোকে হচ্ছে মানে নোংরাভাবে সেগুলোকে হচ্ছে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে। আমার মনে হয় সবাইকে শুধু সাংবাদিকতার দায়বদ্ধতা নয়, সুস্থ সংস্কৃতি চর্চা সাংবাদিকতার দায়বদ্ধতা আছে যেমন, তেমনি সাধারণ মানুষেরও দায়বদ্ধতা আছে, শিক্ষকের দায়বদ্ধতা আছে, রাজনীতিবিদদের দায়বদ্ধতা আছে, এবং সবাইকে কিন্তু এখানে এগিয়ে আসতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নববর্ষ নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে এক রকমের বিতর্ক তৈরি করে ফেলছে, আমার ভাষা আন্দোলন নিয়ে বিতর্ক তৈরি করে ফেলছে। কেন? আমার জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে কেন ভাই? তার মানে এখানে হচ্ছে যে আমরা যদি সংস্কৃতি কী, আমার সংস্কৃতি কী, এক স্থানকাল, এখানে আলোচনা হয়েছে, উনি শিক্ষকও আছেন, উনিও বলে গেছেন স্থানকাল পাত্রভেদে সংস্কৃতি, এক এক দেশের সংস্কৃতি এক এক রকম, কিন্তু প্রত্যেকটা সংস্কৃতি যে আছে তাকে একসাথে করার, সেটা হচ্ছে এক সূত্রে গাঁথের তার সংস্কৃতি। আজকে পারস্যের কথা বলি, আমরা যদি বলি ইরানের কথা বলি, ইরানে তারা কিন্তু সবাই মুসলিম, কিন্তু তাদের নওরোজটা কিন্তু হাজার হাজার বছর বা শত বছর থেকে তারা কিন্তু নওরোজ পালন করে এসেছে। তার ধর্মের সাথে কখনো এই নওরোজ উৎসবকে কিন্তু করেনি।
মানে গুলিয়ে ফেলেন বা এখানে কিন্তু বিতর্ক তৈরি করেন, তারা সবাই গ্রহণ করেছে। আজকে আমাদের যদি নববর্ষকে কেন আমরা এখানে বিতর্ক তৈরি করছি, এখানে বিতর্ক তৈরি করার চেষ্টা কেন করা হচ্ছে? তো অবশ্যই রাজনীতি একজন ছিলেন, উনিও বলে এসেছেন, আমাদের এক পলিটিক্যাল বিটের একজন বলছিলেন যে ভাই, রাজনীতির বাইরে কোনো কিছু না, সব কিছুই রাজনীতির খেলা। হ্যাঁ, রাজনীতিবিদরা তাদের মতো করে খেলবেন, এটা স্বাভাবিক, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা সুস্থ চিন্তা করি, সুন্দর চিন্তা করি, মানবিকতার কথা বলি এবং সেটা ধারণ করি, লালন করি, আমাদেরকে কিন্তু রাজনীতিবিদ রাজনীতির ভাষায় কথা বলবেন, কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলবো, আমরা সচেতন থাকবো এবং আমি আমার সংস্কৃতিকে ধারণ করব, লালন করব, ভালোবাসবো। সবাইকে ধন্যবাদ।